সুপ্রিম কোর্টের বিচারপতি বর্মা তার বাড়িতে দিন কয়েক আগে আগুন লাগে আর সেই আগুন লাগার পর যখন দমকল আধিকারিকরা সেখানে যান তখন দেখা যায় বস্তাবন্দি নোট, সেই নোট উদ্ধার হয় এবং তারপর এই নিয়ে জলঘোলা শুরু হয়, বিতর্ক হয়। যদিও নিজের তরফ থেকে জাস্টিস বর্মা তিনি জানিয়েছেন এই গোটা ঘটনার কথা তিনি অস্বীকার করেছেন, এবং তদন্ত কমিটি গঠন হয়েছে। সরাসরি যোগ অস্বীকার করেন বিচারপতি বর্মাও। তার দাবি সার্ভেন্টস কোয়ার্টারে গুদামে টাকা ছিল, কিন্তু যার সঙ্গে বাংলোর কোনো যোগাযোগ নেই কথা তিনি বলেন। কিন্তু আজ সেই বাড়ির সামনে থেকেই আবার উদ্ধার হয়েছে পোড়া নোট। কোথা থেকে, কিভাবে, আসুন আরো বিস্তারিত জানার চেষ্টা করি। মৈত্রেয়ী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, একেবারেই দেখো, জাস্টিস ভার্মা যিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি, তার বাড়ি থেকে এই নোট উদ্ধারকে ঘিরেই কিন্তু তুলকালাম চলছে এবং 14 তারিখ রাতের পর 15 তারিখ অর্থাৎ 14 তারিখ রাত্রিবেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 15 তারিখ যখন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি 15 তারিখ সন্ধ্যেবেলা তিনিও ভিজিট করতে গেছিলেন, তখনও কিন্তু কোনো নোট তিনি দেখতে পাননি, যদিও পুলিশ কমিশনার তাকে কিছু ছবি এবং ভিডিও পাঠিয়েছিলেন। এবং জাস্টিস ভার্মা তিনি লিখিতভাবে প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে তিনি যে রিপোর্ট দিয়েছিলেন সেখানে তিনি একেবারে অস্বীকার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এটা তার বিরুদ্ধে কোনো একটি কনস্পিরেসি হচ্ছে। কিন্তু আজ ফের তার বাড়ির বাইরে থেকে টাকার নোট উদ্ধার হয়েছে এবং সেই পোড়া টাকা দেখা গিয়েছে। ফলে এখানেই প্রশ্ন উঠছে যে 15 তারিখ 14 তারিখ রাতে যখন পুলিশ এই ছবিগুলি তুলেছেন, অর্থাৎ 3টে স্টিল এবং তার সঙ্গে একটি ভিডিও যেখানে প্রায় 3 থেকে 4টি ব্যাগে পোড়া টাকার হদিশ পাওয়া গিয়েছিল এবং যার ছবি পুলিশের কাছে প্রমাণ রয়েছে, যেটা পরের দিন সেই টাকার হদিশ ছিল না। ফলে সেখানে দাঁড়িয়েই পুলিশ এবং তদন্তকারী অফিসাররা তারা এখন খতিয়ে দেখছেন যে কারা এই বাড়িতে ঢুকেছে এবং বেরিয়েছে এবং কেন টাকা উধাও হয়ে গিয়েছিল এবং আজকে কোথা থেকেই বা সেই কিছু পোড়া টাকা তার বাড়ির বাইরে চলে আসলো। একেবারে মৈত্রী, নজর থাক তদন্তে কি উঠে আসে। हम कूड़ा गाड़ी पर काम करते हैं, 4-5 दिन हो गए, हमें 500 के नोट जले हुए मिले थे और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट, छोटे छोटे टुकड़े टुकड़े टुकड़े। 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, हम वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। সন্দেশখালী বললেই যে নামটা বারবার ভেসে ওঠে তা হলো শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানের ভুয়ো নথি দিয়ে ফায়ার আর্মসের লাইসেন্স তৈরি হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন এবং শুনলে অবাক হবেন। এই ভুয়ো নথি কিভাবে তৈরি হয়েছে জানেন? ঠিকানা বদল করে। কিভাবে? 4টি আলাদা ঠিকানা এবং সবই নাগাল্যান্ড থেকে। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই লাগাতার জেরা করছে শাহজাহানকে। খুব শীঘ্রই রিপোর্ট জমা দেবে তারা। শেখ শাহজাহান এক সময়ে সন্দেশখালীর বেতাজ বাদশা। গত বছর ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। তার বিরুদ্ধে ভুয়ো নথি দেখিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তৈরির অভিযোগ। সিবিআই গোয়েন্দাদের দাবি, তদন্তে তারা জানতে পেরেছেন নাগাল্যান্ড থেকে সন্দেশখালীর শেখ শাহজাহানের নামে ফায়ার আর্মস লাইসেন্স ইস্যু করা হয়। 4টি আগ্নেয়াস্ত্রের জন্য আলাদা আলাদা 4টি লাইসেন্স, প্রতিটির জন্য আলাদা আলাদা ঠিকানা দেখায় শেখ শাহজাহান। এখানেই প্রশ্ন, একজনের নামে 4টি ফায়ার আর্মস লাইসেন্স কিভাবে সম্ভব? একজনের নামে একাধিক ঠিকানায় লাইসেন্স ইস্যু হলো কিভাবে? 2004 সালের জানুয়ারিতে শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়। এক ইডি অফিসারের রক্ত ঝরে। পরের মাসে শাহজাহানকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর এপ্রিলে সন্দেশখালীর থেকে উদ্ধার হয় অস্ত্র ভান্ডার। শেখ শাহজাহানের অস্ত্র খুঁজতে সন্দেশখালীতে হানা দেয় এনএসজি। দেখলে মনে হবে যুদ্ধের ট্যাঙ্ক, আসলে এটি একটি রিমোট চালিত রোবট। এই রোবট দিয়েই সন্দেশখালীতে তল্লাশি চালায় এনএসজি। সিবিআই এর দাবি, উদ্ধার ও আগ্নেয়াস্ত্রের মধ্যে 4টি লাইসেন্স শেখ শাহজাহানের নামে, সবই নাগাল্যান্ড থেকে ইস্যু করা। সিবিআই এর এও দাবি, শাহজাহান ঘনিষ্ঠ কয়েকজনের নামেও নাগাল্যান্ড থেকে ফায়ার আর্মসের লাইসেন্স ইস্যু করা হয়। সম্পত্তি রক্ষার কারণ দেখিয়ে তারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স করান, কিন্তু তাদের তেমন সম্পত্তি নেই বলেই দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। তাহলে শাহজাহানের ঘনিষ্ঠদের হাতে কেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স? এই নিয়ে শনিবার শেখ শাহজাহানকে জেরা করে সিবিআই। শীঘ্রই এই নিয়ে আদালতে রিপোর্ট দেবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
অমিত সরকার, নিউজ 18 বাংলা। টেন্ডার থেকে নাম বাদ গিয়েছে ঠিকাদারের এবং ঠিকাদার এই কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার এই ঠিকাদারকে টাইট দিতে তার বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যে মামলা, এমনটাই অভিযোগ বীরভূমের রূপপুর পঞ্চায়েতে প্রধান করেছেন স্বয়ং এই শ্লীলতাহানির অভিযোগ। বীরভূমের বোলপুরের রূপপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকারই এক ঠিকাদারকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল পঞ্চায়েত প্রধানের দিকে। ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের একটি টেন্ডারকে ঘিরে। অভিযোগ কাছের লোককে টেন্ডার পাইয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান এলিনা খাতুন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন এলাকারই ঠিকাদার জয়নাল আবেদিন। এই ঠিকাদারের দাবি অন্যায়ভাবে তার নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি বোলপুর মহকুমা আদালতে নালিশ করেন। আদালতের নির্দেশে রূপপুর পঞ্চায়েতে যায় পুলিশ। অভিযোগ, এতেই ক্ষেপে যান পঞ্চায়েত প্রধান এলিনা খাতুন। এই ঘটনার কয়েকদিন পরেই ঠিকাদার জয়নাল আবেদিনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় শ্লীলতাহানির অভিযোগ জমা পড়ে। অভিযোগকারী হিসেবে সই রূপপুর পঞ্চায়েতের তৃণমূলের মহিলা সদস্য বিষ্ণুপ্রিয়া কোঁড়ার। একটা নিরীহ মহিলাকে নিয়ে আমার নামে একটা শ্লীলতাহানি কেস দিয়েছে। তাকে আমি ওনাকে বললাম যে ম্যাডাম, আপনাকে আমি কি কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছি বা খারাপ আচরণ করেছি? তো উনি বললেন না, আপনার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, কোনো খারাপ ব্যবহার করিনি। এখনই যদি বলেন এখনই আমি কেস উইথড্রল করতে চলে যাব। ওরা কিভাবে কি করেছে আমি জানি না, আমি শুধু সাইনটা করে দিয়েছিলাম। এটা করছে বাবু দাস আর মধু আর অশোক প্রধান। যে কাজগুলো এখন সরকারি বেরোচ্ছে, মধুর চাচাতো ভাই ফাইজুল, ওরা গেট আপ করে 3-4 জন মিলে কাজগুলো করবে আর কাউকে কাজ করতে দেবে না, এই ওদের মেন উদ্দেশ্য। মহিলা পঞ্চায়েত সদস্য বলছেন শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি। তাহলে অভিযোগপত্রে কেন তিনি সই করলেন? মহিলা পঞ্চায়েত সদস্যর দাবি পঞ্চায়েত প্রধান ও তাঁর দলবল তাঁকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন। তাই শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে শান্তিনিকেতন থানায় তিনি আবেদন করেছেন। আমার দিকে কাগজ আমাকে সই করতে বললো, আমি সই করেছি। কাগজ পড়েছিলেন সই করা? না না, আমি তো এখনই শুনলাম ব্যাপারটা, যে আমাকে রেপ করা হয়েছিল, এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। কারা সই করতে বলেছিল? এটা বাবু দাস ছিল, প্রধান ছিল, উপপ্রধান ছিল। সেটা আজকে ভয়ে বলছে। ও জানানোর পরই ওকে ওই সিপিএম ওই জয়নাল আবেদিন বাড়িতে গিয়ে ওকে জোর করে গালিগালাজ করে এরকম করে ওকে একটা ভয় দেখানো হয়েছিল। ও আমাদেরকে যখন জানাই তখন তা বলা হয়েছিল যে তুমি দেখো, তোমার ব্যাপার, তুমি নিজের সেফটির জন্য তুমি প্রশাসনের সাহায্য নিতে পারো। সে ওটা করেছে। আজকে যে অভিযোগটা করছে পুরোপুরি ও ভয়ে করছে, ও প্রাণনাশের ভয়ে করছে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।